তারা আসলে ভাবতে পারেনি যে আসলে শেখ মুজিবের ছবি মোছা যায়। আপনাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন আচ্ছা, কিভাবে? আমি আপনাদের প্যাটার্নটা বলেছি যে পরবর্তীতে প্লিজ আমাকে ছাত্র শিবিরকে যখনই চেষ্টা করেছে ছাত্র শিবির এখানে গণতান্ত্রিক চর্চা করা, তার নিজের আদর্শ নিয়ে কাজ করার, গণতান্ত্রিক চর্চা করার, সে জায়গায় ছাত্র শিবিরকে কখনোই সে সুযোগ দেওয়া হয়নি। চাপা আতঙ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিরাজ করে। অন্য কোন দলের বিরুদ্ধে বললে পাবেন না, শুধুমাত্র ধন্যবাদ। সাইবার বুলিংটা হচ্ছে কেন? যখনই আমি জামাত শিবির বা শিবির কথাটা উচ্চারণ করি তখন কেন জামাতের নেতা কর্মীরা, জামাতের এক একজন আমিরের আইডি থেকে আমার আইডিতে বট অ্যাটাকটা হয়। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের আয়োজন চলছে। ক্যাম্পাস জুড়ে চলছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কয়েকজন ছাত্রনেতা আমাদের সঙ্গে আজকের স্ট্রিম আড্ডায় যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী, তার পাশে আছেন সংসপ্তক পর্ষদের জিএস পদপ্রার্থী জাহিদুল ইসলাম ইমন, তার পাশে আছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের শরণ এহসান, আমার বাম দিকে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের তৌহিদ সিয়াম, এবং সবশেষে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী সংসদের মাজহারুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাব ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলামের কাছে। তার কাছে জানতে চাইব 1989 সাল থেকে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি করছে না, এরপরও আপনারা সবার আগে প্যানেল দিতে পেরেছেন কিভাবে? জি ধন্যবাদ। 1989 সালের পর থেকে দীর্ঘ 35 বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করতে পারেনি। একটি বিশেষ গোষ্ঠী তাদের নিজস্ব যে মতামত, সে মতকে জোরপূর্বক ফ্যাসিবাদী কায়দায় যেভাবে চাপিয়ে রেখেছিল 35 বছর, ছাত্র শিবির তার গণতান্ত্রিক চর্চা সেই জায়গায় করতে পারেনি। এরপর 24-এর গণ অভ্যুত্থানের পর 2024 সালের 29 অক্টোবর আমরা আমাদের প্রকাশ্য কার্যক্রম পুনরায় শুরু করি এবং প্রকাশ্য কার্যক্রম শুরু করার পর থেকে আমরা শিক্ষার্থী বান্ধব যত কার্যক্রম রয়েছে তাদের জন্য ইতিবাচক, তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার আদায়ের জন্য যে প্রকার কার্যক্রমগুলো করা দরকার সেই কার্যক্রমগুলো পাশে আমরা প্রতিনিয়ত করে গেছি, অব্যাহতভাবে করে গেছি এবং শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি, তাদের ইতিবাচক সাড়া পেয়েছি এবং এরই দ্বারা আসলে ক্যাম্পাসে আমরা একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে পেরেছি। আমাদের মনে হয় এই ইতিবাচক সাড়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং সে জায়গা থেকে আমাদের সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক সুশৃঙ্খলতার কারণে আমাদেরকে এই প্যানেল ঘোষণার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয়নি। আমরা সবার আগে প্যানেল ঘোষণা করে এই জাকসু নির্বাচনী মাঠে আমরা নামতে পেরেছি। আচ্ছা, এরপর যাচ্ছি বাক্সার সমর্থিত প্যানেলের তৌহিদ সিয়ামের কাছে। আপনারা তো একেবারেই নতুন একটা রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় সময়ের মধ্যে হচ্ছে প্যানেল ঘোষণা করতে পেরেছে। এত দ্রুত এত সমন্বিতভাবে এটা করার সুযোগটা কিভাবে হলো? এটার একটা অন্যতম কারণ হলো দীর্ঘ 8 মাস ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা খুবই সুশৃঙ্খলতার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করেছি। আমরা খুবই সুশৃঙ্খলতার সাথেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা কর্মী সমর্থক যারা আছে তাদেরকে আমরা গুছিয়ে রেখেছি। এরপরও কিছু জটিলতা হয়েছে, স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পরিবেশ, যে কোনো কারো মত, যে কোনো কারো বিভিন্ন ইচ্ছা থাকতে পারে, সেগুলোকে মিটিগেট করে আমরা চেষ্টা করেছি। যেহেতু দীর্ঘ 33 বছর পর জাকসু হচ্ছে, আমরা চেষ্টা করছি খুব দ্রুতই নিজেদেরকে গুছিয়ে যাতে আমরা ভোটের মাঠে নামতে পারি, সেই প্রয়াস এবং সেই ইচ্ছার জায়গা থেকেই আমরা দ্রুততার সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটি আমরা ঘোষণা করেছি। আচ্ছা, যদি ছাত্রদলের বৈশাখীর কাছে যাই, আপনি তো একমাত্র নারী জেস প্রার্থী। এই যে অনেক এখানে যারা আছেন তারাই মোটামুটি হচ্ছে পরিচিত ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র, এইটা এই যে আপনার সাহসের জায়গাটা আসলে কোথা থেকে এলো? আপনারা দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা নারীরাই সবার সামনে ছিলাম। আর আমি যেহেতু জাহাঙ্গীরনগরের মেয়ে, এখানে জাহাঙ্গীরনগর আমাকে সবসময় শিখিয়েছে যে নারী বলে নেতৃত্ব দিতে পারবো না, এরকম কোনো বিষয় নেই। কোনো দলীয় প্যানেল থেকে একমাত্র নারী জিএস ক্যান্ডিডেট, এটা আমার জন্য খুব লজ্জার ব্যাপার বা আমার জন্য খুব কষ্টের ব্যাপার। আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন অনেক নারী আছেন যারা ভিপি পদে প্রার্থী হওয়ার মতো যোগ্য, জিএস পদে প্রার্থী হওয়ার মতো যোগ্য। আমি খুব খুশি হতাম যদি আমার পাশে আরও 2-3 জন থাকতেন।
আর সাহসিকতার যে জায়গাটা, সেটা আসলে আমি তো রাজনীতি করছি, অবশ্যই আমি নেতৃত্ব দানের জন্যই রাজনীতি করছি, যেন আমার আইডিওলজি বা আমার যে পার্সোনাল যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বা আমার কাজ করার ইচ্ছা আছে সেগুলো করতে পারি। সো নেতৃত্বে তো আসতেই হবে। তো এক্ষেত্রে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আসলে এই যে তাদের জন্য এটা খুব সাহসিকতার একটা ব্যাপার এবং উদারতার একটা ব্যাপার। কারণ আপনারা জানেন যে কোনো নারী যখন রাজনীতিতে যুক্ত হয়, স্পেশালি একদম উপরের দিকের পদে চলে যায়, তার উপর যেমন অ্যাটাক আসে, তার দলের উপরও কিন্তু বেশ আক্রমণ আসে। সো সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে উদারতা এবং সাহসিকতা দেখিয়েছে তাকে আমি সম্মান জানাই, এবং আমি মনে করি যে তারা যোগ্যতার ভিত্তিতে এটা সিলেকশন করেছে। তো সেক্ষেত্রে আসলে এটাতে অবাক হওয়ার কিছু নেই। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, আপনারা হচ্ছে একদম মনোনয়নপত্র প্রত্যাহারের যেদিন শেষ দিন ছিল ওই দিন হচ্ছে দুপুরবেলা প্যানেল ঘোষণা করলেন। ছাত্রদল তো অনেক বড় একটা রাজনৈতিক সংগঠন, কিন্তু এত সময় কেন লাগলো আসলে? কারণ হচ্ছে আমাদের দলে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট আছেন। এই যে জিএস পদে আমি কি একমাত্র যোগ্য ক্যান্ডিডেট, আর অনেকেই কিন্তু আছেন যারা এই পদের জন্য যোগ্য। তো এতজন মানুষের মধ্যে তাড়াহুড়ো করে প্যানেল দিলে আমার মনে হয় যে সবার যোগ্যতাটা যথাযথভাবে মূল্যায়ন করা যেত না। তারপর আমরা যেহেতু দলের ভেতরে গণতান্ত্রিক প্র্যাকটিস জারি রাখি সবার সাথে, তারপর যারা প্রার্থী হবেন তাদের একটা মতামতেরও বিষয় আছে। এই সব কিছু করে আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধীরে সুস্থে সবকিছু যাচাই বাছাই করে তারপর প্যানেলটা দেওয়াতে এতটা দেরি হয়েছে। এর অন্য কোনো কারণ কি আছে কি না, বা যেটা বলতে চাচ্ছেন না এরকম কিছু? না, এরকম কোনো কারণ নেই। এটাই যে দলের ভেতরে যে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস আছে, বিভিন্ন মানুষের নানান ধরনের মতামত আছে, সেখানে তর্ক বিতর্ক হতে পারে। তারপরে প্রার্থীদের যে আইডিওলজি সেটা দলের সাথে অ্যালাইন করে কিনা, বা তিনি শিক্ষার্থীদের জন্য কতখানি কাজ করবেন, এই সব কিছু মিলিয়েই প্যানেল দিতে দেরি হয়েছে। জাহিদুল ইমানের কাছে যদি যাই, আমরা সবসময় দেখে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থী রাজনীতি বা সাংস্কৃতিক সংগঠন যারা করেন তারা সবাই মিলে সব ধরনের দেশের বা ক্যাম্পাস কেন্দ্রিক কোনো ধরনের দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে একসঙ্গে লড়েছে। কিন্তু এই যে জাকসুর মতো এত বড় বৃহৎ পরিসরের একটা নির্বাচনে বামপন্থীরা এবং সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে একসঙ্গে কেন প্যানেল দিতে পারলো না? এটা খুবই দুঃখের ব্যাপার। আমরা জাতীয়ভাবে একটা ঐক্যের প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলমান আছে, এবং শুধুমাত্র সেটা ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র ফ্রন্ট এই দলগুলোর মধ্যেও না, এগুলোর বাহিরে গিয়েও যারা বামপন্থী চিন্তাভাবনা করেন, প্রগতিশীল এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছেন, আমরা সকলকে মিলেই একটা সুশৃঙ্খল ঐক্যবদ্ধ মাঠ দেখতে চেয়েছিলাম। সেটা ডাকসু বলেন, জাকসু এবং অন্যান্য জায়গাতে, কিন্তু বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। এবং এটার অন্যতম একটা কারণ হচ্ছে আসলে আমাদের পূর্বে যারা বিভিন্ন সময়ে সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিশাল ঘাটতি, এবং নিজেদের মধ্যে ব্যক্তি আক্রোশের পর্যায়ে মতো কিছু ব্যাপার আছে, পাশাপাশি একটা চিন্তাগত কিছু সংকীর্ণতা তো আছেই। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে অনেক প্রচেষ্টার মধ্যে দিয়েই গিয়েছিলাম তফসিল ঘোষণার পর থেকে প্যানেল ঘোষণার দিন পর্যন্ত, কিন্তু সেভাবে আশার আলো দেখতে পাইনি। চেষ্টা করেছিলেন একসাথে? আমরা চেষ্টা করেছি, আমরা নানানভাবেই চেষ্টা করেছি। আমার যে ব্যক্তিগত জায়গা, সে জায়গা থেকে সাংগঠনিক জায়গা পর্যন্ত প্রত্যেকটি জায়গা থেকে স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু হয়ে ওঠেনি। এবং আমরা যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে আমাদের যে প্যানেলটা, সেটা একটা ঐক্যের আহ্বান জানিয়ে একটা প্যানেল ঘোষণা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের অন্যান্য বন্ধুপ্রতিম যে প্রগতিশীল সংগঠনগুলো আছে সেখানকার যে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা বিভিন্ন প্যানেল থেকে আপনারা জানেন ইলেকশন করছেন। তো সেই জায়গা থেকে যারা যে পদগুলোতে ইলেকশন করছেন, আমরা চেষ্টা করেছি সেই পদগুলোতে সমর্থন জানিয়ে তারপর আমাদের প্যানেলটাকে। একই প্রশ্ন যদি আমি শরণ এহসানের কাছে করি, আপনি তো জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সঙ্গে আছেন, তো একই কথা যে হচ্ছে যে কোনো আন্দোলনে, যে কোনো নৈতিক আন্দোলনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বামপন্থী ছাত্র সংগঠন, অন্য সাংস্কৃতিক সংগঠন মিলে একসাথে লড়েছে, কেন আপনারা এটা করতে পারলেন? আচ্ছা, আমি একটু বলি। আমাদের সম্প্রীতির ঐক্য প্যানেল আসলে একটা বৈচিত্র্যময়তা, সম্প্রীতি এবং একতাবদ্ধ অবস্থানের বার্তা দেয় বলে আমি মনে করি।
5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে আসলে সারা দেশব্যাপী একটা একতাবদ্ধ অবস্থান ছিল। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকল কিছু নির্বিশেষে আমরা নতুন করে নতুন বাংলাদেশ গড়ার একটা সম্ভাবনা বা আকাঙ্ক্ষা সকলের মাঝে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে নানান কারণে রাজনৈতিক নানান বিভাজনের প্রেক্ষিতে বা বিভাজনের রাজনীতির কারণে আসলে এই একতাবদ্ধ অবস্থান ছুটে গেছে এবং আমরা দেখতে পেয়েছি যে দেশ এখন একটা রাজনৈতিক সহিংসতা বা হানাহানির দিকেই আসলে ধাবিত হয়েছে। কিন্তু আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে যে একতাবদ্ধ অবস্থান আমরা রাষ্ট্রীয় পরিসরে দেখতে পেয়েছি, সেই বার্তাটা আমরা জাকসুতে আমাদের সম্প্রীতি ঐক্য প্যানেলের মধ্য দিয়ে সকলের কাছে আবার নতুন করে পৌঁছে দিতে চেয়েছি। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমাদের প্যানেলে যেমন বামপন্থী কিছু দল রয়েছে, ঠিক তেমনিভাবে সাংস্কৃতিক জোট অর্থাৎ সাংস্কৃতিক সংগঠনগুলোর কিছু নেতৃবৃন্দ রয়েছে, ঠিক তেমনিভাবে ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আদিবাসীদের প্রতিনিধি প্রায় 7 জন রয়েছে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের প্যানেলে সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতি রয়েছে, প্রায় 11 জন নারী আমাদের প্যানেলে রয়েছে। প্র্যাকটিসিং মুসলিম ছাড়াও আমাদের প্যানেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছে। আমরা আসলে ওই একতাবদ্ধ বার্তাটাই দিতে চাই যে আসলে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে, এবং আপনি যেটা বললেন যে আসলে বামপন্থী কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলোর একতাবদ্ধ অবস্থান কেন আপনি দেখতে পাননি, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা আছে। আপনি বলতে পারেন যে আরও তো বামপন্থী সংগঠন আছে, তাদেরকে কেন একসঙ্গে আমরা অ্যাকোমোডেট করতে পারলাম না। সেটা আসলে হয়তো আমার সহ আলোচক যিনি আছেন তিনি আরও বলতে পারবেন যে বামপন্থীদের মধ্যে যে ডিভাইডেশন কিংবা যে এর কথা আমরা দেখতে পাই, সেটা নানান কারণে হয়তো কেউ আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে, কেউ যুক্ত হয়নি। তবে আমি মনে করি যে আসলে যে জায়গা থেকেই নির্বাচন করুক না কেন, এই 33 বছর পর অনুষ্ঠিত জাকসুর মধ্য দিয়ে আসলে যোগ্য প্রতিনিধিরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে জাকসুতে নির্বাচিত হবে। জাতীয় রাজনীতির বিভাজনের কথা বললেন, জি, এই বিভাজন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনীতির মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মধ্যেও আমি বলবো যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেই শুধু জাহাঙ্গীরনগর নয়, সারা দেশের কথায় আমি প্রসঙ্গটা তুললাম, কারণ ওই সময় সকলের মধ্যে এক ধরনের একতাবদ্ধ অবস্থান ছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে আমরা নতুন করে বাংলাদেশ গড়ব, নতুন করে বিশ্ববিদ্যালয় গড়ব, সেরকম একটা আকাঙ্ক্ষা আমরা সকলের মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আসলে আমরা তার পরবর্তী সময়ে রাজনৈতিক বিভাজন কিংবা যারা অন্য মতাদর্শের আছে তাদেরকে নানানভাবে কোণঠাসা করা বা নানানভাবে হেয় করা, এই ধরনের প্রবণতা আমরা নানান গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই কারণেই কি হচ্ছে বাম বা সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ঐক্যটা হলো না? সেইটা আসলে কোনো কারণ থাকতে পারে, হয়তো বামপন্থী অর্গানাইজেশন যারা করেন হয়তো তারা আরও স্পষ্টভাবে বলতে পারবেন যে কোথায় আসলে সমস্যা। তবে আমি মনে করি যে আসলে আমাদের প্যানেলে সকল মতাদর্শেরই মানুষকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি এবং জাকসুতে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ভেতর দিয়ে আমরা শুধু জাহাঙ্গীরনগর নয়, আমরা রাষ্ট্রীয় পরিসরেও আসলে ওই একতা এবং সম্প্রীতির বার্তাটা পৌঁছে দিতে চাই। 1989 সালে হাবিবুর রহমান কবির হত্যার যে দায়, সেটা কিন্তু ছাত্র শিবিরকে এখন পর্যন্ত কেউ দিয়ে থাকেন, যদিও আপনারা বলছেন যে আদালত থেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। কিন্তু এই মীমাংসা কবে করা হয়েছে, আসলে আদালতের রায়টা কবে এসেছিল? আচ্ছা, প্রথমত আমি একটু আমার সহ আলোচক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তার যে একটা মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে একটু অবস্থান পরিষ্কার করতে চাই যে সে জায়গায় ওনারা যেই ইন জেনারেল অনেকের উপর দেওয়ার একটা চেষ্টা করেছেন যে আসলে ওনাদের তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাঙনের ক্ষেত্রে হয়তো অনেকের অনেক রকম এফোর্ট থাকতে পারে। সে জায়গায় আমরা আসলে তাদেরকে আসলে যদি জায়গাটা রাখি যে তাদের পদত্যাগের ক্ষেত্রে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন তাদের পদত্যাগ করেছেন ঘোষণা দিয়ে। তার মধ্যে একজন সানি সরকার লেজুর বৃত্তির কথা বলে পদত্যাগ করেছেন, জসিম জিহান করেছেন যে জেন্টলম্যান পলিটিক্সের অ্যাবসেন্স রয়েছে, এবং রিয়াদ হোসেন বলেছেন যে আসলে ছাত্র রাজনীতিতে তাদের যে স্ট্যান্স ছিল সেটাকে আসলে ওনার যুক্তিযুক্ত মনে হয়নি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি সেটা ভেঙেছিল, এবং এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে নাজমুল ইসলাম লিমন এবং কাউসার আলম আরমান, আচ্ছা নাজমুল ইসলাম লিমন স্বজনপ্রীতির করে বলেছিলেন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন তারা এই স্বজনপ্রীতির ব্যাপারটাকে সামনে এনেছিলেন। আসলে ব্যাপারটা হলো ওনাদের ইন্টারনাল যদি শৃঙ্খলার ব্যাপার থাকে, ইন্টারনাল শৃঙ্খলার স্বজনপ্রীতির জায়গাগুলো থাকে, সেই জায়গায় আসলে এভাবে ইন জেনারেল বাকিদেরকে দায় না দিয়ে নিজেদের শৃঙ্খলার ব্যাপারটা দেখা আমার কাছে মনে হয় ওনাদের প্রতি আরেকটু বেশি যুক্তিযুক্ত হতো। দ্বিতীয়ত যে হত্যাকাণ্ডের ব্যাপারটা বলা হয়েছে, কামরুল ভাইয়ের হত্যাকাণ্ডের কবির ভাইয়ের হত্যাকাণ্ডের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যেই 9টি মামলা রয়েছে, এই 9টি মামলার মধ্যে একমাত্র মীমাংসিত মামলা, এবং মীমাংসার জায়গাটি হয়েছে 90 সালে।
90 সালের যে মামলা, সে মামলায় এই মামলায় যারা অভিযুক্ত ছিলেন এবং তারা ছাত্র শিবিরে ছিলেন, এবং ওই সময় 89 সালে কিন্তু এটি একটি দ্বিপাক্ষিক সংঘর্ষ ছিল। দ্বিপাক্ষিক সংঘর্ষে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত কিন্তু ছাত্র শিবিরের ভাইরা হয়েছিলেন। আমাদের মমতাজ ভাইকে নিউজ পেপারে ছাপিয়ে ফেলেছিলেন যে উনি মারা গিয়েছেন। সারা দেশের সংবাদ ছড়িয়ে গিয়েছিল যে উনি মারা গেছেন ছাত্রদলের হামলায়, কিন্তু পরবর্তীতে উনি আসলে সার্ভাইভ করে যান আইসিইউতে। ওনার মাথায় রড দিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। তো ওনারাদেরকে হামলার জন্য সেখানে যাওয়া হয়, সেই জায়গায় আসলে দেখা যায় যে ওনারাই আসলে সবচেয়ে বড় ভিকটিম ছিলেন, কিন্তু শুধুমাত্র কি মৃত্যুবরণ করেননি এই জন্য আসলে ওনারা এই জায়গায় জাস্টিসের সার্ভ হয়নি। কবির ভাইয়ের হত্যাকাণ্ডে পরবর্তীতে দেখা গিয়েছে এই মমতাজ ভাই, আরিফ ভাই, তৌহিদ ভাই সহ বাকিরা যারা ছিলেন প্রত্যেকে বেকসুর খালাস পেয়েছিলেন। এবং 90-এর মামলার ক্ষেত্রে আসলে কত সালে রায় হয়েছিল আদালতে? এটি সম্ভবত 90 থেকে 91 সালের দিকে মামলা হয়েছে। আমরা এটির মামলার নথিটি খোঁজার চেষ্টা করছি, যেহেতু এটি অনেক পুরনো। তবে সর্বশেষ যে আমাদের তথ্য রয়েছে সেই জায়গা থেকে এই মামলায় বেকসুর খালাস পেয়েছে। আমরা তথ্যের নথির দিকে আরো বেশি যাওয়ার চেষ্টা করছি। 90, 91 বা 95 সালও ধরি, তারপরেও কিন্তু 2025 থেকে 95 এটা লম্বা সময়। যদি আপনারা এই দায় আদালত থেকে মীমাংসিত হয়েই যায়, তাহলে এত দীর্ঘদিন আপনারা কেন প্রকাশ্যে আসতে পারলেন? অবশ্যই এটা জায়গাটা ছিল যে এই ঘটনার পরেই দেখেন, এই ঘটনার পর 94 আমাদের কামরুল ভাইকে হত্যা করা হয়। তো সেই জায়গায় ছাত্র শিবিরকে তো আসলে সেই জায়গায় নামই নিতে দেওয়া হয়নি। তার নাম কি হচ্ছে ছাত্র শিবিরের যে ছাত্র শিবিরের কর্মী ছিলেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভাইবা দিতে এসেছিলেন। উনি এই বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছেন, ভাইবা দিতে এসেছেন। সুতরাং এই ভাইবা দিতে এসে তাকে প্রথমত সন্দেহ করা হয়। সন্দেহ করে তাকে মাঝহার এবং দীপু নামে দুইজন ছাত্রদল কর্মী, ওনারা সন্দেহবশত আগে প্রথমত ওনাকে রুমে নেন, এবং পরবর্তীতে যখন পকেটে ছাত্র শিবিরের ডায়েরি পান, তখন নিশ্চিত হয়ে তার কোনো প্রকার অভিযোগ ছিল না, তার ব্যাপারে কোনো প্রকার অভিযোগ ছিল না। তাকে শুধুমাত্র ছাত্র শিবিরের হওয়ার কারণে ওনাকে কিন্তু রাতভর পিটিয়ে হত্যাকাণ্ড করা হয়। এরপর এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা ছাত্র শিবির পরিচয় পাওয়া গেছে, এরপর অর্ধশতাধিক ভাইদেরকে বহিষ্কার করা হয়েছিল কোনো প্রকার অভিযোগ ছাড়া, কোনো প্রকার দায় ছাড়াই। সেই জায়গায় ছাত্র শিবিরকে যখনই চেষ্টা করেছে ছাত্র শিবির এখানে গণতান্ত্রিক চর্চা করা, তার নিজের আদর্শ নিয়ে কাজ করার, গণতান্ত্রিক চর্চা করার, সেই জায়গায় ছাত্র শিবিরকে কখনোই সেই সুযোগ দেওয়া হয়নি। তো এটা তো আসলে ছাত্র শিবিরের উপরে জুলুম আমরা মনে করছি। যে কি দেওয়া হয়নি নাকি আপনারা নিতে চাননি? মানে না, আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের পরিচয়টা সামনে আনার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কখনোই সেই সুযোগ অবশ্যই দেওয়া হয়নি। কারণ আমাদেরকে এমনভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছিল যে আমাদের কোনো প্রকার স্পেসই রাখা হয়নি যে আমরা আমাদের আদর্শের প্রচার করতে পারবো। সেই জায়গা থেকে 5 আগস্টের পরেই কেন মনে হলো যে আপনাদের এটা? না, অবশ্যই 5 আগস্টের পরে কেন মনে হওয়াটা তো আসলে অস্বাভাবিক কিছু না। 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ট্রান্সফরমেশন, যে ট্রান্সফরমেশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে আধিপত্যবাদ এবং যে স্বৈরাচারী যে মানসিকতা, সে স্বৈরাচারী মানসিকতার আসলে পেছনে ফেলে এসেছে। সেই জায়গা থেকে নতুনভাবে বাংলাদেশকে যে স্বপ্নটা আমরা দেখেছি বা যে স্বপ্নটা এখনও দেখে যাই, যে সকল মতের জায়গা থাকবে, কোনো মতের উপর অন্য মতের চাপিয়ে দেওয়ার জায়গাটা থাকবে না, এবং সবাই সবার আদর্শের চর্চা করতে পারবে। সেই জায়গা থেকে অবশ্যই ছাত্র শিবির মনে করেছে তার প্রকাশ্য কার্যক্রম আবার পরিচালনা করা যেতে পারে। প্রকাশ্যে আসাটা কি আচ্ছা, আমি এখানে একটু বলি। সেটা হলো যে ছাত্র শিবিরের সামাজিক বা সাংগঠনিক জায়গা থেকে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা শুধুমাত্র কবির হত্যা দিয়ে জাজ করলে হবে না। তখন পরিবেশ পরিষদ মিলে, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে সাংগঠনিক জায়গা থেকে, এটা কোনো আইনগত জায়গা থেকে না, এটা একটা নর্মস, সেই জায়গা থেকে তাদেরকে অবাঞ্ছিত বা নিষিদ্ধ করেছিল। এটা শুধুমাত্র কবির হত্যা হয়েছে এরকম না, ছাত্র শিবিরের তৎকালীন দীর্ঘদিন ধরে যে চলা সন্ত্রাসী কার্যক্রম, তাদের দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মারামারি, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি, এগুলো করার কারণে বিভিন্ন কবির হত্যাটা ছিল একটা লাস্ট পেরেক, যে জায়গা থেকে ওই আগের সকল কার্যক্রমের পর মাথায় রেখে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র শিবির কিন্তু শুধুমাত্র তারপর না, ছাত্র শিবির এরপরও 1995-এ 1996-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অস্ত্র নিয়ে ঢুকে কামালউদ্দিন হল দখল করেছে। আমরা বিভিন্ন বই খাতায় গল্পগুলো পড়তে পারি, আমি শেষ করি, বিভিন্ন জায়গায় আমরা গল্পগুলো দেখতে পাই। তার মানে, এবং তারপরেও এখন ঘটনা হলো, তারা যদি মনে করে যে শুধুমাত্র কবির হত্যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, তাহলে তো কবির হত্যার রায়ের জায়গা থেকে তারা তো নিষ্পাপ। তাদের তো, যেহেতু তারা বলছে আদালত তাদেরকে মুক্তি দিয়েছে, তাহলে 2001 সালে তাদের নিজেদের দল ক্ষমতায়, তখন তারা কেন আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশে কার্যক্রম করতে পারেনি? 2001 সালে জামায়াত ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধ হয় ক্ষমতা। এই জায়গা থেকে যদি আসি, তাহলে হ্যাঁ, এই জায়গা থেকে দেখেন যে 2001 সালেও ছাত্র শিবির তার প্রকাশ্য কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করতে না পারার কারণ, তার উপর যে সংস্কৃতি, সে সংস্কৃতির অব্যাহত চর্চা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তখন অব্যাহত ছিল। এই কারণে মূলত ছাত্র শিবির করতে পারেনি। এবং যে জায়গাটা বলা হচ্ছে যে আমি আসলে পরিবেশ পরিষদের কথা বারবার বলা হচ্ছে, পরিবেশ পরিষদের মতো একটি প্ল্যাটফর্ম যারা আসলে কাউকে বয়কট করা বা কাউকে নিষিদ্ধ করার জায়গা রাখতে পারে না। আমি যদি মনে করি আমি আজকে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভাত খাবে না, পোলাও খাবে,
তো আমি যদি এটা ডিটেক্ট করে দেই এবং তাদের উপর সেটা চাপিয়ে দেই, আমার কিন্তু সেই জায়গাটা নেই যে আমি আসলে সেই জায়গাটা করব। আমরা কিন্তু অভ্যুত্থানের পরে একটু বলি, আমরা কিন্তু অভ্যুত্থানের পরে একটু এখানে এক রেসপন্স, আমরা কিন্তু অভ্যুত্থানের পরে যারা জুলাই হামলার বিপক্ষে ছিল এরকম অনেক শিক্ষার্থীকে ক্লাসরুমে বয়কট করতে দেখেছি। এটা কোনো অফিসিয়াল থিংস না, এটা একটা নর্মস। আমি এটা বললাম, এটা একটা নর্মস, যে নর্মসের কারণে জায়গা থেকে পরিবেশ পরিষদ তাদেরকে আসলে অবাঞ্ছিত করেছে। এখানে একটা ছোট্ট নোক্তা দেই, তারা যেহেতু ৩৫ বছর ধরে প্রকাশ্য কার্যক্রম করতে পারে নাই এবং তারা একই সাথে তাদের কার্যক্রম তারা পরিচালনা করেছে, তাদের রেগুলার কমিটি হয়েছে তার ভাষ্যমতেই, এবং আমরা এখন এসে বিভিন্ন ব্যাচের বিভিন্ন বর্ষের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আসছে। তার মানে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই কার্যক্রম পরিচালনা করার প্যাটার্নটা কী ছিল, ওইটা কী ছিল, তাকে সেটা বলছে না। আমরা এখন দেখছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তাদের বিভিন্ন নেতাকর্মীরা আছে। আমরা এখন দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোতে তাদের নেতাকর্মীগুলো আছে। না, কোথায় রয়েছে আমাদের রাজনৈতিক সংগঠনগুলো? তো কোথায় রয়েছে একটু উল্লেখ করেন প্লিজ। মানে কিন্তু আমাদের কোথায় উল্লেখ, তাহলে আপনারা এতদিন আপনাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন কি? আমি আমাদের প্যাটার্নটা করি, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র দলের সাবেক একজন সভাপতি এটিএম তহিদুল ইসলাম, তিনি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, তিনি এখন অস্ট্রেলিয়া থাকেন। আমরা সোশ্যাল মিডিয়ায় তার কমেন্টসে এবং তিনি নিজেও স্বীকার করছেন যে তিনি একজন জামাতের কর্মী, ছাত্র শিবিরের তো কর্মী। আপনারা তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র শিবিরের কর্মী না, তিনি এখন জামাতের কর্মী, কিন্তু ছাত্র শিবির এবং জামাত সম্পূর্ণ ভিন্ন। একটুখানি সবাইকে অনুরোধ করব, আমরা অনেকদিন পর ক্যাম্পাসগুলোতে একটা সহাবস্থানের রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা আশা করব, যারা ক্যাম্পাসের আমরা সাবেক, আমরা আশা করব আপনাদের মধ্যে সেই সহাবস্থানটা থাকবে। সেই সহাবস্থান থেকে আরেকটু জায়গায় যাচ্ছি, এবার যাচ্ছি আবু তহিদ মোহাম্মদ সিয়াম, ঠিক নাম বললাম পুরোটা? আমার কথা শেষ হয়নি সম্ভবত। আচ্ছা, না, সিয়ামের কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে ইয়ার আলাপ থেকে আসতেছি, সেটা হচ্ছে মাঝহারুলের আলাপ থেকে, যে ওই ঐক্যের ভাঙনের কথা যেটা আপনি বললেন যে গুপ্ত সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে বাকশাসের প্যানেল ঘোষণার আগেই নাজমুল হোসেন পদত্যাগ করেছেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আরমান হোসেন নামে আরেক নেতাও স্বতন্ত্র নির্বাচন করছেন, জান্নাতুল ফেরদৌস আঞ্জুম নামে আরেকজন আরেকটি প্যানেল থেকে নির্বাচন করছেন। সবাই কিন্তু বাকশাসের সঙ্গে ছিলেন যুক্ত। এইটা আসলে কেন হলো? এইটা একটা গণতান্ত্রিক প্রসেস, যেটা ছাত্র শিবিরের মধ্যে নাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক প্রসেসে আপনার ভিন্নমত হতেই পারে, আপনার সাথে এক একজনের পথ চলা এক এক পিরিয়ডের পরে শেষ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে নাজমুল ইসলাম লিমন, আমাদের এজিএস পদে বেশ কয়েকজন ক্যান্ডিডেট ছিল যারা সবাই যোগ্য, কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে সবার রাজনীতির সাথে জড়িত বা নেতৃত্ব জায়গা থেকে সবাই আসলে সেই নেতৃত্ব গুণটা আসলে সবার ভিতরেই প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে আমাদের এজিএস পদে বিভিন্ন জন যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু যেহেতু পদ একটা, আমাদেরকে আসলে একটা পদেই মনোনয়ন দিতে হতো। সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে সকল বিচার বিশ্লেষণ করে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আসলে একজনকে মনোনয়ন দিই। সেই জায়গা থেকে নাজমুল ইসলাম লিমন মনে করে যে তার আসলে সে নিজে আসলে যোগ্য, যেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং সে আসলে বাইরে থেকে ইলেকশন করছে। সে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি পদত্যাগপত্র আমাদের কাছে অফিসিয়াল পদত্যাগপত্র এখনো দেয়নি। এটি আসলে অভিযোগ করতেই পারে, কিন্তু কোনো স্বজনপ্রীতির ঘটনা আসলে ঘটে নাই। আর আফসাল আলম আরমানকে আমরা বরং সমর্থন দিয়েছি, সে আমাদের দলের মেম্বার, সে আলাদা ইলেকশন করতে চেয়েছে, আমরা বলছি তাকে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর তারপরে যেটা বললেন যে জান্নাতুল ফেরদৌস আঞ্জুম আমাদের সহযোগী ছিল, আমাদের সহযোদ্ধা ছিলেন। তিনি একসময় গণতান্ত্রিক ছাত্র সংসদের থেকে বের হয়ে গিয়েছে, এটা আমাদেরকে পদত্যাগপত্র জমা দিয়েছে, এবং সেটা শুধু এখানে সে আমাদের কেন্দ্রীয় সংসদেরও মেম্বার ছিল, সেখান থেকেও তিনি পদত্যাগ করেছে। আমরা সেটাকে সাধুবাদ জানাই, কারণ আমরা মনে করি মানুষের আদর্শ, মানুষের যে নৈতিকতা বোধ এবং মানুষের যে রাজনৈতিক যে পথ চলা, সেই পথ চলাতে যে কোনো সময় যে কোনো ধরনের ব্যাঘাত ঘটতে পারে, তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে পারে। কারণ আমরা তো আসলে এমন কোনো দল না যে আমাদের আসলে জোর করে কাউকে আসলে আমাদের দলে রাখতে হবে। যতদিন পর্যন্ত আমাদের আদর্শের সাথে তার আদর্শের মিল না হয়, যদি আমাদের পথ চলার সাথে তার পথ চলার মিল না হয়, তাহলে সে আসলে আমাদের দল ত্যাগ করতেই পারে। এরকম কোনো ধরনের চুক্তি আমাদের ভিতরে কখনো হয় না। এটাকে ঐক্যের ভাঙন হিসেবে দেখছেন না? এর আগে যখন আপনি বললেন যে হচ্ছে গুপ্ত সংগঠনের ইন্ধনে হচ্ছে এটা হয়েছে, তা এটার ক্ষেত্রে কোনো ইন্ধন আছে নাকি? দুইটা ভিন্ন জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙন, আর তারপরে আপনার দলে থেকে একজন বের হয়ে যাওয়া, আপনার দল থেকে একজন পদত্যাগ করে, এটা আসলে কোনো ভাঙন না। আমাদের মনে হতেই পারে, আমাদের সংগঠনের কারণে মনে হতেই পারে যে তার পথ চলায় তার ব্যতিক্রম কিছু দরকার, সেই জায়গায় সে আসলে সেখান থেকে বেরিয়ে যে জায়গায় যেতেই পারে। বৈশাখীর কাছে যাব, একটা প্রশ্ন করে নিই। আপনাদের এখান থেকে হচ্ছে আপনাদের ছাত্র দলের প্যানেল থেকে একজন অভিযোগ করেছিলেন, ফেসবুক পোস্ট করে বলেছেন যে হচ্ছে
তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি হচ্ছে ভঙ্গ করে তাকে নেওয়া হয়নি পরবর্তীতে। এটা এবং তার আগে আপনি কোনো কিছুর একটা ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, সেটাও বলতে পারেন। ব্যাখ্যা না, আমার প্রশ্ন ভাইয়ের মাঝার ভাইয়ের কাছে। আপনি তো বললেন যে জামাত আর শিবির আলাদা, জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জাকসু ক্যান্ডিডেট যখন আপনাদের SM ফরহাদের বিরুদ্ধে রিট করেন, তখন কেন জামাতের নেতারা এসে তাকে গণধর্ষণের হুমকিটা দিল? আমি যখন তৌহিদ সিয়ামের পোস্টে কমেন্ট করি, আমি সবসময় আমার পোস্টে দ্বিমত পোষণ করি। নাম বলবেন কে দিয়েছে, নাম বলতে পারবেন, মানে কে দিয়েছে সেই আমার হুমকিটি? নামটি মনে নেই, তবে তিনি একজন জামাতের কর্মী ছিলেন, তার ফেসবুক প্রোফাইল ভর্তি জামাতের ইয়া ছিল। তো শুধু তাই না, আমি নাম আলী যখন হোসেন, আমি উত্তর দেব, জি বলুন। আমি যখন এই যে তৌহিদ সিয়ামের ফেসবুক পোস্টে, আমি মানে প্রত্যেকটা পোস্টে ওর সাথে দ্বিমত পোষণ করি। কখনো আমি কোনো বাচ্চা সেনসিপি কারো কাছ থেকে পার্সোনাল অ্যাটাকে পাইনি। আমি বাম আছে, সাংস্কৃতিক জোট আছে, তাদের কাছ থেকে কখনো কোনো পার্সোনাল অ্যাটাক পাই না। কিন্তু যখনই আমি জামাত শিবির বা শিবির কথাটা উচ্চারণ করি, তখন কেন জামাতের নেতা কর্মীরা, জামাতের এক একজন আমিরের আইডি থেকে আমার আইডিতে বট অ্যাটাকটা হয়। এই প্রশ্নের উত্তর আপনাদের হয়তো সাথে পরবর্তীতে মাজারুল দেবেন। আমি জি। তার আগে জানতে চাইবো যে আসলে আপনাদের ওই অভিযোগের প্রেক্ষিতে আপনার কি বলার কি আছে? আচ্ছা, হ্যাঁ, তিনি হচ্ছে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং প্রেস কনফারেন্স করেছিলেন। শুরুতে আমি বলতে চাই আই এম ভেরি প্রাউড অফ হার, কারণ হচ্ছে আমি তো প্রথমেই বলেছি যে VP GS পদে একমাত্র নারী হিসেবে থাকা, এটা আমার জন্য কোনো গর্বের বিষয় না, এটা আমার জন্য লজ্জার বিষয়। এটা জাহাঙ্গীরনগরের জন্য লজ্জার বিষয় যে একজন মাত্র নারী শীর্ষ 2 পদে থাকবে। সো সেই হিসেবে অনন্যাকে নিয়ে আমি খুবই প্রাউড ফিল করছি একজন নারী হিসেবে। তিনি সাহসিকতার সাথে এগিয়ে এসেছেন, তিনি একটি দল থেকে বের হয়ে নিজের যে গণতান্ত্রিক প্র্যাকটিস, স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সাহসটা করেছেন, সেখানে আমার তার প্রতি পূর্ণ সাপোর্ট আছে। তার অভিযোগ যেটা, যে তাকে আশ্বাস দেওয়া হয়, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু মানে অফিসিয়াল কল সকাল 10টায় আসার আগে, প্যানেল ঘোষণার আগে আই ওয়াজন্ট শিওর, ঠিক আছে? আমি এরকম ধারণা করেছিলাম হয়তো দিবে না, বা মানে কোনো পদেই হয়তো দিবে না দল, অথবা দিতেও পারে। যেহেতু এটা একটা অনেক বড় একটা দল, আমি যে বললাম না এখানে অনেক যোগ্য প্রার্থী আছেন, অনন্যা যোগ্য, তিনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছেন। আমি দীর্ঘদিন ধরে যত অধিকার আদায়ের আন্দোলন আছে, লড়াই আছে, আমি ওনাদের সাথে এখানে সবার সাথে করেছি। বুঝতে পেরেছি যে আপনি যেটা এর আগে উত্তরটা দিয়েছিলেন। মেইন এক্সপ্লেনেশনটা হচ্ছে যে অনন্যা যে অভিযোগটা করেছে, একটা এত বড় দলে কিন্তু এরকম হয় না। এটা কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস না যে আমি আপনাকে প্রতিশ্রুতি দিব, আমি আপনাকে বলবো যে কিছু ভাইরা গিয়ে প্রতিশ্রুতি দিবে, আপনি একটা নমিনেশন পেয়ে যাবেন। একটা গণতান্ত্রিক ধারা হচ্ছে আগের দিন পর্যন্ত, নমিনেশন দেওয়ার আগের দিন পর্যন্ত যাচাই বাছাই করে দল যাকে যোগ্য মনে করবে তাকে নমিনেশন দিবে, এবং যারা এই পদটা চায় তারাও স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সুযোগ পাবে। এটাই কিন্তু হয়েছে। স্মরণে হাসানের কাছে জানতে চাইবো, আপনারা বলছেন যে আপনাদের প্যানেলে আদিবাসী আছেন এবং 7 জন আদিবাসী আছেন, কিন্তু আমরা পদগুলো যখন দেখছি 28টি পদে নির্বাচন হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না বলে 25টা পদ, ওকে আমি দুঃখিত, 25টা পদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে আদিবাসী যারা আছেন তারা কি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না? এটার কারণ VP GS AGS কে আসলে খুবই গুরুত্বপূর্ণ পদ মনে করা হয়, কিন্তু আমি মনে করি যে জাহাঙ্গীরনগর পার্সপেক্টিভে নাট্য সম্পাদক কিংবা ক্রীড়া সম্পাদক নারী, এই পদগুলো আসলে অগুরুত্বপূর্ণ নয় প্রথমত। দ্বিতীয়ত, আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা স্টেট আদিবাসীদেরকে সবসময় একটু দূরে রাখার বা তাদেরকে একটু আলাদা করার একটা প্রবণতা আমরা দেখতে পাই। বাংলাদেশে বাঙালি ছাড়াও প্রায় 50টা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাঙালি ছাড়াও আরও 24টা জাতিগোষ্ঠীর মানুষ, শিক্ষার্থীরা পড়াশোনা করে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন আদিবাসীদের, আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে যখন খাগড়াছড়িতে আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের আদিবাসীরা তারা একটা মশাল মিছিল করে। তার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নানানভাবে মানে কটূক্তি করা, রেপ থ্রেট দেওয়ার মতো ঘটনাও তারা ঘটেছে। এটার প্রেক্ষিতে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানে বিচার চাওয়া হয় বা স্মারকলিপি দেওয়া হয়, তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে সামাজিক পরিসরে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আদিবাসীদেরকে সবসময় একটু কোণঠাসা করে রাখা বা একটু দূরে রাখার প্রবণতা ছিল সামাজিক পরিসরে কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রেও। তো আমরা চেয়েছি যেন আদিবাসীরা সামনে আসে, দ্যাটস ওয়াই আমাদের প্যানেলে 7 জন আদিবাসী রয়েছে। আপনি বলতে পারেন যে তাহলে VP AGS, আপনার প্রশ্নটা বোধহয় এরকম বলছেন যে VP AGS কিংবা এই ধরনের পদে কেন নেই। তো আমাদের প্যানেলে যিনি নাট্য সম্পাদক আছেন, তিনি ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।
তারা যে আমাদের প্যানেলে অন্য কোনো প্যানেলে না যেয়ে আমাদের প্যানেলের সঙ্গে একসঙ্গে জাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে, কারণ আমাদের প্রতি তাদের ওই বিশ্বস্ততা আছে। তারা যখন বিপদে পড়েছে বা তারা যখন এই ধরনের সহিংসতার সম্মুখীন হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু তাদেরকে সেই নিরাপত্তাটুকু দিতে পারেনি বা দিতে চায়নি, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কারণে সেই নিরাপত্তাটুকু তারা দিতে চায়নি। তো আমরা মনে করি যে আমরা যে সুযোগটা তাদেরকে সামনে আসার তৈরি করে দিতে চেয়েছি, সামনের দিনে হয়তো আমরা দেখতে পারবো যে সামাজিক পরিসরে এবং সকল সংগঠনই, সকল শিক্ষার্থীরাই আসলে তাদেরকে ওইভাবে সামনে আসার সুযোগ করে দিবে। এবং আমরা মনে করি যে সামনে কোনো একটা জাকসুতে আমরা দেখতে পাবো যে আদিবাসী কেউ ভিপিজিএস পদে ইলেকশন করছে। সেটা আমি মনে করি যে জাহাঙ্গীরনগরের জয় হবে, সেটা পুরো বাংলাদেশের জয় হবে। মাঝহারুলের দিকে যাব, যে সবাই মিলে যে অভিযোগটা করলো সেটা হচ্ছে বট আইডি বা হচ্ছে এই এবং আপনি এটা একটা ফেসবুকে নির্দিষ্ট সাইবার বুলিং এর যে ব্যাপারটা, এবং এটা আপনি অন্য কোনো দলের বিরুদ্ধে বললে পাবেন না, শুধুমাত্র ধন্যবাদ সাইবার বুলিংটা হচ্ছে কেন? যে আমি কারোর প্রশ্নে ইন্টারাপশন করিনি, আর উত্তর ইন্টারাপশন করে আমাকে একটু যথেষ্ট সময় দিবেন। দেখুন, আজকে একটা আমার দেশে আমাদের শিবিরের প্যানেলে লড়ছেন 6 নারী। এখানে দেখেন একজন কমেন্ট করছে শিবিরের অমুক মানে একজন পর্ন স্টারের নাম বলেছেন, ওনার দেখেন কভার ফটোটা দেখেন। এরপর আরেকজন আছে অগ্রিম জান্নাতের টিকিট প্রাপ্ত। তারপর একজন ভেরিফাইড আইডি, একদম আমি কোনো বট আইডি না, একদম ভেরিফাইড আইডি একজন লিখেছেন আরিফউদ্দিন অভি গুপ্তহুর, দেখেন কার্জনবাসী জিন্দাবাদ আবিদুল ইসলাম খান। আমি যদি আপনাদের আরও ধরি, ওই দিন কিন্তু 100টার মতো তালিকা আমাদের একজন সাংগঠনিক ঢাবি সভাপতি ভাই দেখিয়েছেন। আরও যদি আপনাদের না, আমাকে বলতে দিতে হবে প্লিজ। আপনাদের যদি না, আমি বলতে পারি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল, এবং আমরা নারীদের প্রতি কেমন শ্রদ্ধাশীল সেটা আমাদের নেতাকর্মী, আমাদের জনশক্তি যারা রয়েছে তাদের সহপাঠীরা সবচেয়ে ভালো বলতে পারবেন। ওনারা যারা আমাদেরকে এত বেশি বলেন, ওনাদের যদি আমি ফিরিস্তিটা আমি যদি বলি, ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনা ঝড়। জবি ছাত্রসহ সদস্য সচিব একজন উচ্চপদস্থ উনি। এরপর মানসুরা আলম ঢাবির ছাত্র দলের সরাসরি নেত্রী, উনি সেবা দাসী বলেছেন। তারপর ওয়াসিত আমি ডিপার্টমেন্ট অফ বাকশাল কাঠের কেল্লা চালিয়ে উনি সরাসরি নারীদেরকে হেনস্থা করেছেন এবং একই সাথে উপাচার্য প্রক্টরকে হেনস্থা করেছেন। এরপর আরও যদি বলি, নেত্রকোলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা গ্রেফতার, ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার, ছাত্রদল নেতার বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশ দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার, ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। ফিরিস্তির অভাব নাই। এখন দেখেন একটা বট আইডির কনসেপ্টকে এনে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে, আমরা তো অভিযোগ দিচ্ছি। আমরা সবার আগে আমাদের যখন প্যানেলিস্ট নারী প্রার্থীকে সবার আগে যখন অপবস্ত করা হয়েছিল, যারা আসলে প্রগতিশীলতার নামধারী এবং সবচেয়ে বেশি নারীর কথা বলে, তারাই আসলে সবার আগে আমাদের নারী প্যানেলিস্টকে কিন্তু ছাত্রী সংস্থা বিভিন্ন রকম অসম্মানজনক মন্তব্য হেয় প্রতিপন্ন করেছে। আমরা সবার আগে গিয়ে অভিযোগ দিয়েছি যে এদেরকে ডিটেক্ট করুন প্রশাসন, নির্বাচন কমিশনার, ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। কিন্তু ওনারা কি কেউ আসলে ওই ওয়াসিত আমির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, ওই মানসুর আলমের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, ওই শামসুল আরফিনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এই জায়গায় খুবই স্বচ্ছ যে আপনারা অভিযোগ দেন, কারো বিরুদ্ধে যদি থাকে অভিযোগ দেন, অভিযোগ দিয়ে আপনারা করেন, আমরা প্রয়োজনে আপনাদেরকে সহায়তা করবো। কিন্তু সে জায়গায় আমাদেরকে বায়বীয়ভাবে আমাদেরকে গুপ্ত ট্যাগ দিবেন, কিন্তু একই সাথে কিছু আইডিতে দেখা যাবে উপরে সাদিক কায়েমের ছবি, ভেতরে গিয়ে অন্যান্য সকল দলের ছবি। এবং একই সাথে আমি একটু উত্তর দিতে চাই যে সর্বশেষ জামাত কর্মী কথা বলেছেন, ওনার নাম হলো আলী হোসেন। উনি লাইভে এসে বলেছেন আমি ছাত্রদলের সঙ্গে যুক্ত না। ওনার একটা ছবি জাস্ট দেখা গেছে, একটা কমেন্ট দেখা গেছে, ভিতরে গিয়ে দেখা গেছে উনি ছাত্রদলের সঙ্গে ছবি আছে, ছাত্রলীগের সঙ্গেও পূর্বে ছবি রয়েছিল। সেই জায়গায় না না এইভাবে উত্তর দিলে হবে না, এভাবে উত্তর দিলে হবে না। উনি নিজে পরবর্তীতে প্লিজ আমাকে কথা বলতে দেবেন। পরবর্তীতে কয়েকদিন আগে আপনি যদি মিডিয়াগুলো নিয়মিত চেক করেন, ওনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাননি তদন্তে। এগুলো তো আসতে হবে, কোনো নাই এগুলো আসলে করা নেই। সুতরাং এরপরে আমি একটু উত্তর দিই, প্লিজ আমি একটু উত্তর দিই। উনি পরবর্তীতে জামাত কর্মীর কথা বলেছেন এবং একই সাথে জামাতের আইনজীবীর কথা বলেছেন। লুৎফুজ্জামান বাবরের যে সর্বশেষ আইনজীবী, যদি ভুল না করি, সেখানেও কিন্তু আইনজীবী ছিলেন জামাতের কর্মী, জামাতের একজন আইনজীবী। এবং একই সাথে বড় অ্যাটাকের আনসারও দিয়েছি। এবং ছাত্র শিবিরের যে কাঠামোর কথা সর্বশেষ আমি শেষ করতে চাই। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাচ্ছেন, ওই জায়গাটায় আসি। অভিযোগটা কেন সুনির্দিষ্টভাবে আপনাদের দিকে? দেখেন এখানে হচ্ছে আরো অনেকেই আছে, বা আমি যদি এর বাইরেও অন্যদের কথা চিন্তা করি, সেদিকে না গিয়ে কেন আপনাদের দিকেই যায়? দেখুন, একই দিকে বারবার আমাদের দিকে যায়। দেখেন আমাদের দিকে যেই অভিযোগগুলো যায়, সেই অভিযোগগুলো কোনো বাস্তব প্রমাণ নেই, কোনো কনক্লুশন নেই। হেডলাইন আছে, কনক্লুশন নেই, এবং কোনো প্রকার ভিত্তি নেই, আইনত প্রমাণিত নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে একদম কনক্রিট ভেরিফাইড ব্লু ব্যাজ আইডি থেকে করা হয়।
একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে ছাত্র দলের নেতা থেকেও করা হয়, কিন্তু তাও তাদের বিরুদ্ধে অভিযোগ আসে না। এটা তো আসলে কেন অভিযোগ আসে না, আমার কাছে মনে হয় বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং তারাও এই সম্পর্কে যথেষ্ট অবগত। এই প্রপাগান্ডা ছড়িয়ে আসলে আমাদেরকে দুর্বল করার সুযোগ নেই। আপনারা অফিশিয়ালি অভিযোগ জি, আমরা অভিযোগ দিয়েছি, আমরা নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি এবং যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। আচ্ছা, এবার যদি তৌহিদ সিয়ামের কাছে আসি, আমরা দেখলাম যে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যিনি ভিপি পদে আছেন আব্দুর রশিদ জিতু, ওনাকে হচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতারা দর কষাকষি করছে বলে শোনা গেছে, বা আপনাদের প্যানেল থেকেই সে নির্বাচন করার চেষ্টা করেছে, এরকম অভিযোগও আমরা শুনেছি। এটার আসলে ব্যাখ্যা কি? আচ্ছা, এটা বলার আগে আগের প্রশ্নটা সবাইকে করার কথা ছিল, নারী ইস্যুতে এখানে একটু কথা বলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার পর যে জাহাঙ্গীরনগর আমি দেখেছি, যে জাহাঙ্গীরনগর বটতলায় রাতভর গানের আড্ডা চলছে, যে জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি ভরা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক যে জায়গা, সেটা কেমন জানি একটু হারায় গেছে। এবং এটা ট্রু যে কোনো আইন জারি করা হয় নাই, কোনো সান্ধ্য আইন জারি করা হয় নাই, হিজাব পরারও কোনো আইন জারি করা হয়নি, কিন্তু একটা চাপা আতঙ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিরাজ করে। এটা একটা অন্যতম কারণ হলো আপনার আসলে এই সাইবার বুলিং বা সাইবার নারীদেরকে সাইবার স্পেস না দেওয়া, সাইবারে তাদের আসলে কোনো স্পেস না থাকা, তাদেরকে অ্যাটাক করা। এখন এটা ট্রু যে এখানে আসলে শুধুমাত্র একটা গোষ্ঠী করে এরকম না, অনেক পলিটিক্যালি কারণে, যেহেতু নারীরা আসলে পলিটিক্স করুক এটা আসলে অনেক গোষ্ঠী চায় না, সেই জায়গা থেকে তাদের উপর আসলে অ্যাটাকটা হয়। কিন্তু মানে সবচেয়ে বড় সমস্যাটা হলো কি, ঢালাওভাবে যে বট অ্যাটাকটা হয়, তখন আমরা যদি র্যান্ডমলি কোনো একটা বট আইডিতে ঢুকে ওখানে গিয়ে দেখি পোস্ট সাদিক ক্যাম্পকে ভালোবাসি, জামাতের আমিরকে ভালোবাসি, এই সংখ্যাটা অনেক বেশি, যে কারণে আসলে এটা তাদের দিকে অনেক বেশি পরিমাণ যায়। এখন দ্বিতীয়ত হলো তাদের একটা গুড ডিফেন্স আছে। গুড ডিফেন্স হলো ছাত্রদল বা আমাদের তো ধরেন যারা আমাদের সাথে থাকে, আমরা সবাইকে আসলে কমিটিতে বা এনলিস্টেড করি, তাদেরকে প্রকাশ্যে রাখি। কিন্তু তাদের যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল দিয়েই বলি, তাদের 14 জনের কমিটি, তাদের যে ভিপি প্রার্থী যিনি শিবিরের সদস্য, তিনি তাদের কমিটিতে নাই। তার মানে এরকম একটা অনেক বড় বড় মানুষ, শিবিরের সদস্য তো হয়তো বা শিবিরের সাংগঠনিক মানদণ্ডের সবচেয়ে উপরের মানদণ্ড, যদি আমি ভুল না করি, একজন সদস্য যিনি তাদের কমিটিতে নাই, তিনি তাদের ভিপি পদপ্রার্থী, মানে ভিপি পদপ্রার্থী মিন্স অনেক বড় মাপের একজন নেতা, তাদের অনেক বড় মাপের একজন নেতা তাদের কমিটিতে, তাহলে তাদের কমিটির বাইরে কত মানুষ আছে। নির্বাচন করতে গেলে কি পদে থাকা না, জরুরি না। আমি বলছি আপনি যেহেতু তাদের শিবির সমর্থিত একটা প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থীকে আপনি এমন মানুষকে আছে যিনি শিবির করে কিন্তু তিনি শিবিরের কমিটিতে না। আমি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করছি এইটা, যে তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের কমিটির বাইরে অসংখ্য মানুষ আছে যারা শিবির করে। এখন তাদের মধ্য থেকে কেউ যদি বৈশাখীকে বা তাদের মধ্যে থেকে কেউ যদি কোনো নারীকে অ্যাটাক করে, তারা তো খুব সহজেই স্বীকার করতে পারে যে না, উনি তো আমাদের কমিটিতে নাই, উনি তো আমাদের মানুষ না। আর দ্বিতীয় যেটা জিতুকে নিয়ে প্রশ্ন করলেন, জিতু ভাইকে নিয়ে প্রশ্ন করলেন, সেটা হলো যে এনসিপির নেতা দর কষাকষি করছে, এরকম কোনো অভিযোগ নাই, এগুলো একদম সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। এটা ট্রু যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই আমরা দেখছি 23-24 2-3 বছর ধরে তারা আলাদা লড়াই করছে, তারাও কিন্তু আসলে তাদের ভিতরে নেগোসিয়েশন করার চেষ্টাটা করেছে। শিবিরের সাথেও আমাদের কথা হয়েছে, ছাত্র দলের সাথেও আমাদের কথা হয়েছে। জিতু ভাই ক্যাম্পাসের খুব পরিচিত মুখ, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা, তার সাথে আমাদের কথা হয়েছে। এটা আসলে কোনো নিয়ম বহির্ভূত কোনো কিছু না। আমরা মনে করি একটা নির্বাচনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফর দ্য গ্রেটার গুড অফ জাহাঙ্গীরনগর, আমাদের যে কোনো কারোর সাথে কথা হইতে পারে, যাদের সাথে আমাদের মিলেছে তাদের সাথে আমরা গিয়েছি, যাদের সাথে আমাদের মিলে নাই তাদের সাথে আমরা যাই নাই। তো সেই জায়গা থেকে জিতু ভাইয়ের সাথে কথা হওয়াটা বা ছাত্রদলের সাথে কথা হওয়াটা, ছাত্র শিবিরের সাথে কথা হওয়াটা, বামপন্থীদের সাথে কথা হওয়াটা, এটা আসলে কোনো বড় কোনো প্রবলেমেটিক বলছেন যে আপনাদের কথা হয়েছে। হ্যাঁ, কথা প্রত্যেকটা সংগঠনের সাথেই হয়েছে। কারণ আমরা তো এইটা বিশ্বাস করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা বাংলাদেশে এবং জাহাঙ্গীরনগর রাজনীতি করছে তারা সবাই আসলে ফ্যাসিবাদ বিরোধী। তো সেই জায়গা থেকে যে কোনো শক্তির সাথেই জাহাঙ্গীরনগরের ভালোর জন্য আমাদের কথা হতেই পারে, যে কথাটা এখনো চলছে, অনেকের সাথেই চলছে। শরণে হাসানের কাছে যাব। আপনাদের প্যানেলের ভিপি পদপ্রার্থী সম্ভবত অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল হয়েছে, এখন আপনারা কি ভাবছেন? আসলে একটু বলি, সেটা হচ্ছে যে আমি এই প্রোগ্রামে ঢোকার আগ দিয়েই এটা জানতে পারলাম যে তার প্রার্থীরা বাতিল হয়েছে। প্রথমত আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই সময়ে এসে এই ঘোষণাটা দেয়া, আমি মনে করি যে সেটা নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, যে দুর্বলতা বা অকর্মণ্য একটা নির্বাচন কমিশন, সেটার একটা পরিচয় তারা বহন করলো। আমি এই কথা সূত্র ধরে আরেকটা প্রসঙ্গ টানি, যে হচ্ছে সিয়াম যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটা গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। সেটার অন্যতম কারণ, ধরেন জাকসু উপলক্ষে আমরা যে আলোচনা সভাটা করছি, এই টেলিভিশন ক্যামেরার সামনে না হয়ে যদি এটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হতো, সেটা হয়তো প্রার্থীদের জন্য ভালো হতো, ভোটারদের সম্মুখে নিজেদেরকে উপস্থাপন করা। ঠিক তেমনিভাবে ভোটারদেরও সুবিধা হতো তার যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের যে সাংস্কৃতিক জোটভূত কালচারাল অর্গানাইজেশন আছে, তারা গত 2 সপ্তাহ ধরে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে অনুমতি নিতে যে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ডিবেট কিংবা কোনো কালচারাল ফাংশন অর্গানাইজ করা যায় কিনা, এটা লিমিটেডভাবে, যেটা আসলে ভোটারদের মধ্যে প্রার্থীদেরকে যথাযথভাবে উপস্থাপন করা যায় বা প্রার্থীরা যেন ভোটারদের কাছে পৌঁছতে পারেন, সেটার একটা উপায়। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম তোয়াক্কা ছাড়া, কোনো নিয়ম নীতি ছাড়া আসলে তারা এইটার কোনো ব্যবস্থা করছে না। তারা নিষেধাজ্ঞা জারি করছে একরকম, মানে হুলিয়া জারি করার মতো। ঠিক তেমনিভাবে নির্বাচনী আচরণবিধির নানান জায়গায় খণ্ডনের নানান উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের 40 বছর 50 বছর ধরে ফাংশন করে আসা অর্গানাইজেশনকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কোনো কালচারাল প্রোগ্রাম করা যাবে না, কোনো বিতর্ক কিংবা এই ধরনের জাকসু কেন্দ্রিক কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনারা এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানিয়েছেন? অবশ্যই। আমরা আজকে যখন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে চিঠি দেওয়া হয়েছে আমাদের অর্গানাইজেশনকে যে তারা প্রোগ্রামটা করতে পারবে না, আমরা আগামীকাল এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। এখনো ভাবতে পারছেন না? ভিপি পদের প্রসঙ্গটা আমি মাত্রই জানলাম, আমরা সেটা নিয়েও কথা বলবো। আমি তাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে আমাদের ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন, তিনি এর আগে 5 আগস্টের আগে একটা বহিষ্কার আদেশ ছিল তার। সেই বহিষ্কার আদেশটা কি? একটা শেখ মুজিবুর রহমানের একটা ক্ষয়ে যাওয়া গ্রাফিতির ওপরে তিনি ধর্ষণ বিরোধী, ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী একটা গ্রাফিতি এঁকেছিলেন। তার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী প্রশাসন তাকে বহিষ্কার আদেশ দেয়। সেই বহিষ্কার আদেশকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও তারা সেটাকে মানে বহাল তবিয়তে ধরে রেখে তার ছাত্র তো নেই বলে দাবি করে আসছে। তো আমি বলতে চাই যে আসলে 5 আগস্টের আগে সেই আওয়ামী প্রশাসনের সঙ্গে আওয়ামী প্রশাসনের দেয়া বহিষ্কার আদেশ যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনও 5 আগস্টের পরে, এই ফ্যাসিস্ট পতনের পরে যে প্রশাসন এসেছে, জুলাই অভ্যুত্থানের ভেতর ছাত্রের রক্তের উপর দিয়ে যে প্রশাসন এসেছে, সেই প্রশাসন যদি ওই আওয়ামী প্রশাসনের দেয়া বহিষ্কার আদেশকেই তারা গ্রহণযোগ্য বলে মনে করে, তাই মনে করি যে এই প্রশাসন কিংবা এই নির্বাচন কমিশনের আসলে এই পদে থাকার কোনো অধিকার নেই, প্রথমত। দ্বিতীয়ত, 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন তার আগে এটা নিয়ে কোনো কিছু জানায়নি, এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার দিনও চূড়ান্ত প্রার্থী তালিকায় কিন্তু তার নাম আছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসে এই ধরনের প্রার্থিতা বাতিল, আমি মনে করি যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কারোর মদদে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। তবে সেক্ষেত্রে এই যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এবং এই ঘটনার প্রেক্ষিতে বলতে চাই যে নির্বাচন কমিশন তার স্বচ্ছতা নিরপেক্ষতা হারিয়েছে। আমি মাত্রই মানে আপনাদের এই আয়োজনে ঢোকার পূর্ব মুহূর্তে আমি এই আয়োজনটা, এই খবরটা পেলাম। তো আমি মনে করি যে আসলে এইটা চূড়ান্ততা প্রমাণ করলো বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যে আসলে তারা স্বচ্ছতা নিরপেক্ষতা হারিয়েছে জাকসু নির্বাচন করার। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কুক্ষিগত করার চেষ্টা করছে নির্বাচনকে বা নির্বাচনী আমেজকে? আসলে এটা আমরা খুব প্রথম থেকেই, একদম তফসিল ঘোষণার পর থেকেই যে আপনার গঠনতন্ত্র এবং পরবর্তীতে আচরণবিধি সবকিছু মিলিয়ে যতগুলো প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় জারি করেছে, সবগুলো মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় খুব সিরিয়াসলি নিচ্ছে না জাকসুটাকে, অথবা তারা খুব ভীত যে জাকসুতে হয়তো কিছু একটা হতে পারে, এজন্য একদম 144 ধারা ছাড়া বাকি সবকিছু জারি করছে। মানে এরকম একটা পরিস্থিতি ক্যাম্পাসে। এর একটা উদাহরণ দেই, যেমন এই নির্বাচনের প্রচারণার কয়েকদিন আগ থেকেই বেশ কিছু প্রার্থী, শতাধিক প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে ফেলছে। এটাতে সুস্পষ্ট অভিযোগ দিছি আমরা এবং আরও অনেক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, তাদেরকেও মানে কোনো প্রকার রেসপন্স আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এটা সর্বোপরি এটা একটা ইনএফিশিয়েন্সি প্রকাশ করে, এবং ভাইয়ের যে আলাপটা, এটা তো একদম দৃশ্যমান যে আসলে এই মুহূর্তে এসে প্রার্থিতা বাতিল করার এটা খুবই হাস্যকর এবং ইলজিক্যাল, এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু সম্ভবত যেই আসলে বহিষ্কার আদেশের বিষয়টা নিয়ে আসছে, সেটা আসলে একটা বিশেষ প্রোগ্রাম বা বিশেষ আন্দোলনের সময়কার। আমি এই বিষয়টাতে এই জন্য একটু ইন্টারাপ্ট করতে চাই। বিষয়টা হচ্ছে তখন ধর্ষণ বিরোধী একটা আন্দোলন চলে। তো আমরা প্রায় 43 দিনের একটা আন্দোলন, সিয়াম আমার সেই আন্দোলনের সহযোদ্ধা, আমরা দীর্ঘদিন আন্দোলন টানতেছি। যখন একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে আন্দোলনটা, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে এরকম একটা কাজ হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের একটা গ্রাফিতি ছিল, তৎকালীন স্বৈরশাসকের আর পিতার, যিনি আমাদের মহান স্বাধীনতা 71-এর অগ্রনায়ক। তো ওনার সেই
যে ইয়েটা সেই যে গ্রাফিতিটা ছিল সেই গ্রাফিতিটার উপরে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নানা ফর্মে হচ্ছে পুরো নির্বাচনী আমি একটু শেষ এটা একটু বলতে হচ্ছে সেই গ্রাফিতির উপরে পরবর্তীতে আরেকটা গ্রাফিতি করে এবং পরবর্তীতে আমাদের আন্দোলনের উপর একটা বিরূপ প্রেসার আসে, খুব এজেন্সিগুলো খুব সক্রিয় হয়ে যায়। আপনি যেটা বলতে যাচ্ছেন আমার কাছে মনে হয় যে আমরা এটা শঙ্কা করেছি তখন যে হয়তো আমাদের আন্দোলন, যেহেতু ধর্ষণ বিরোধী একটা আন্দোলন করছি, সেখানে তৎকালীন ক্ষমতাসীন প্রক্টর জড়িত ছিল এবং প্রভোস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, তারপর আওয়ামী দোসর জনি কয়দিন আগে গ্রেফতার হয়েছে, সে জড়িত ছিল। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তাদের প্রতি, তাদের বিরুদ্ধে যে আমরা আন্দোলনটা করছি সেই আন্দোলনটার একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। তারা আসলে ভাবতে পারেনি যে আসলে শেখ মুজিবের ছবি মোছা যায় কিংবা ধর্ষণ ও গ্রাফিতি বিরুদ্ধে যে গ্রাফিতি করা যায়, ধর্ষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে, আমার কাছে মনে হয় তারা সেটা ভাবতে পারেনি। শেখ মুজিবের ছবি গ্রাফিতি না, ক্যাম্পাসের নর্মস হচ্ছে আপনি যদি একটা পাখির গ্রাফিতি আঁকেন তারপরেও সেটা মুছে যাওয়ার আগ পর্যন্ত আপনি যে জানেন না ওটা ক্ষয়ে যাওয়া গ্রাফিতি ছিল, ওটা একটা ক্ষয়ে যাওয়া গ্রাফিতি ছিল। যদি আপনি আরেকটা গ্রাফিতি আমাকে ক্ষয়ে যাওয়া গ্রাফিতি ছিল, সেটার উপরে গ্রাফিতি যদি আপনি আঁকেন সেটা আগের গ্রাফিতি যে আঁকছে তার থেকে অনুমতি নিতে হবে। ওইটা একটা ক্ষয়ে যাওয়া গ্রাফিতি ছিল। ওই গ্রাফিতিটা যারা ওই গ্রাফিতি যারা ওর আগে ওই জায়গাটাতে আমাদের আরেকটা গ্রাফিতি আঁকা ছিল এবং তার উপরেই তারা মুজিবের ছবি যখন এসেছে তখন তারা অনুমতি নেয়নি। অভ্যুত্থানের পরে সবচেয়ে যে সংকট হয়েছে আমাদের টলারেন্স কমে গেছে অনেক, মানে আমাদের নিজেদের মধ্যে টলারেন্স না। এই যে আমরা কথা বলতেছি আমাকে তো শেষ করতে দিতে হবে। আপনি আপনার আসলে আমি কথার মধ্যে অনেক ইন্টারাপশন পেয়েছি, আসলে দ্যাটস ওয়াই আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনার ইন্টারাপশন করিনি। আপনি শেষ করেন প্লিজ। আচ্ছা, তো সেই গ্রাফিতিতে আপনি যখন আরেকটা গ্রাফিতি আঁকবেন, আগে যে যিনি আঁকছেন তার থেকে অনুমতি নেওয়া ক্যাম্পাসের একটা নর্মস। আপনি যদি পাখির গ্রাফিতি আঁকেন সেটার ক্ষেত্রেও, আপনি যদি একটা ক লিখে রাখেন শুধু, তারপরে আপনি যদি শুধু রং করে রাখেন তারপরে অনুমতি নিতে হবে। তাহলে এত কিছুর পরেও যখন অনুমতি না নিয়ে এরকম একটা জায়গা থেকে, সেটা আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে, সেই প্রেক্ষিতে বাতিল হয়েছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি সে 1 বছর বাদও দেই, তার মানে আপনি কি অমর্থের প্রার্থিতা সে 1 বছর বাতিলের প্রক্রিয়াটাকে সুষ্ঠু বলে মনে করছেন? আমি প্রার্থিতা বাতিলটাকে সুস্থ অসুস্থ কিছু যাচ্ছে না, স্বৈরাচার সময়ে সবগুলো ডিসিশনই হয়েছে তার পক্ষে, তো আমি তার পক্ষে কোনো স্টেটমেন্ট দিব না। এখানে যেটা বিষয় যে হচ্ছে যে গ্রাফিতিটা আঁকা হয়েছে সেটা আসলে ক্যাম্পাসের যে প্রচলিত মানে মৌখিকভাবে প্রচলিত নিয়ম, সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করছে সেটাও অন্যায়, তাই তো? এক্স্যাক্টলি। এবং পাশাপাশি সেই 1 বছর যদি বাদও দেই, তাও আমার মনে হয় মানে যার প্রার্থিতা বাতিল হয়েছে ওনার প্রার্থিতা থাকার কথা না, কারণ উনি প্রায় ওনাদের পরবর্তীতে 3টা ব্যাচের অনার্স শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে 4+2 ইকুয়েশনে ওনারটা থাকার কথা, ওনারটা 4+3 হয়ে গেছে। শরণ হাসানের কাছে শুনে আসবো। জি উনি যেটা বললেন ঠিক আছে, আমরা গ্রাফিতি করার যে প্রসঙ্গটা আসলো সেটা প্রসঙ্গে বলি। সেটা হচ্ছে যে অনেকেই আসলে 5 আগস্টের আগে ভাবতে পারেনি যে শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা বলা যায় কিংবা হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলা যায়, অনেকেই আসলে ভাবতে পারেনি 5 আগস্ট মানে জুলাইয়ের আগে। তো আমি মনে করি যে হচ্ছে যে একটা ধর্ষণ ও স্বৈরাচার বিরুদ্ধে একটা গ্রাফিতি করা হয়েছে, এইটা আসলে তৎকালীন পরিস্থিতি বিবেচনায় তারা কি করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি যাব না, সেটা তারা সে যে সংগঠন করে সেই সংগঠন বলবে। কিন্তু আমি এটা বলতে চাই যে আমার সহ-আলোচক যেটা বললেন সেটা আসলে ঘুরে ফিরে তার বক্তব্যটা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকারের দিকেই আসলে গেল তার বক্তব্যটা। আমি মনে করি যে তার প্রেক্ষিতে ছাত্রলীগের বেশ কিছু নেতা আন্দোলনও করেছিল যে অমর্ত্য রায়ের বহিষ্কারাদেশ চায়, কারণ সেই সময় হচ্ছে যে তার ছবিটা মোছা হয়েছে এবং সেখানে অনেক শিক্ষক সহ অনেক নেতৃবৃন্দও সেখানে আসলে সমর্থন জানিয়েছিল। সেটার প্রসঙ্গও বাদ, আমি বলতে চাই যে নির্বাচন কমিশন এই বহিষ্কারাদেশ কিংবা এই প্রসঙ্গে কি অবগত ছিলেন না? 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, সেখানে তার নাম আছে, তাহলে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন সেই প্রার্থিতা বাতিল করা হবে? যদি সে যোগ্য না হয়, যে তার যদি প্রার্থিতা নিয়ে শঙ্কা থাকে, সেটা আসলে 29 তারিখের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লিয়ার থাকা দরকার ছিল। পূর্বের ঘটনাবলী, বহিষ্কারাদেশ কিংবা নানান ধরনের জটিলতা, আমি তো মনে করি যে এই প্রশাসন হঠাৎ করে 5 আগস্টের পরে আসলে হাওয়া থেকে উড়ে এসে প্রশাসন হয় নাই। তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের সঙ্গেই নানান সময় আন্দোলন সংগ্রামে ছিলেন, ফলে হঠাৎ করে 5 আগস্টের পরে তো আসলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এসেছেন এরকম না, তারা পূর্বের ঘটনা সবই অবগত ছিলেন। তাহলে 29 আগস্ট প্রার্থী তালিকা যে প্রচার করা হলো, চূড়ান্ত প্রার্থী তালিকা, সেখানে তার নামটা বাদ গেল না কেন? নির্বাচন কমিশন তাহলে এখন এসে যে এই ধরনের কথাটা প্রার্থী তালিকা বাতিল করলো, আমরা কি মনে করবো যে সেখানে আসলে কোনো ধরনের কোনো গোষ্ঠীর আসলে প্রভাব আছে?
এবং ঠিক তেমনিভাবে বলতে চাই যে যেটা বললেন যে সেখানে আমরা যে অধ্যাদেশটা দেখতে পেয়েছি সেখানে 5 জন নির্বাচন কমিশনের মধ্যে 4 জনের সাইন আছে, আরেকজনের সাইন কিন্তু নেই। তো আমাদের কাছে আসলে আমি জানি না, আমি মাত্রই প্রোগ্রামে দেওয়ার আগ দিয়ে আসলে এই প্রজ্ঞাপনটা জানতে পারলাম এবং চূড়ান্ত রকমভাবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলো। আপনি যে মানে আমাদের অনেকে আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে আসলে নির্বাচন কমিশন কি চূড়ান্ত রকমভাবে বায়াস আচরণ করছে, প্রশাসন হচ্ছে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আগামী 11ই সেপ্টেম্বর জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিনই নির্ধারিত হবে জিএস, এজিএস এবং অন্যান্য প্রার্থীদের ভাগ্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে এই প্রত্যাশা রাখছি এবং নির্বাচনী প্রচারণার মধ্যেও প্রার্থীরা আমাদের সঙ্গে সময় দিয়ে সহযোগিতা করেছেন, এখানে এসেছেন স্টুডিওতে, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের টকশো নিয়মিত পেতে ঢাকা স্ট্রিমের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।